সময়টা ৯টা বেজে ৩০-এর ঘরে। প্রাণেশার মাত্র ঘুম ভাঙল। নিভু নিভু চোখ খুলে আলসেমি ভেঙে উঠে বসে। শরীরটা খুব ভার ভার লাগছে তার। মনে হচ্ছে যেন রাতে ঘুমানোর সময় গায়ে কাঁথা জড়ায়নি, বরং 50 কেজি ওজনের চালের বস্তা জড়িয়েছে। বাহুতে পেটে ব্যথা লাগছে। প্রাণেশা বুঝতে পারল না এমন লাগার কারণ। গত রাতে জ্বর এসেছিল, তাই শরীর দুর্বল আর ব্যথা অনুভব হচ্ছে, এমনটা ভেবে নিয়ে কোনো মতে উঠে দাঁড়ায় সে। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, কিন্তু কাপড় চেঞ্জ করতে গেলে ভয় পেয়ে যায় সে। তার গায়ে অন্য পোশাক এলো কিভাবে? সে তো ওপরে কোনো টপস পরেনি, গতকাল কামিজ পরেছিল তাহলে। এদিকে পেটে বুকে ওপরে কিছুর দাগ দেখা যাচ্ছে, জ্বলছেও খুব, খামচিরার কামড়ের দাগের মতো কিছুটা। সে ভয় পেলেও হঠাৎ সময় খেয়াল হতে আরও আতঙ্কিত হয়ে পড়ে। 10টার কাছাকাছি প্রায়। এত সময় ঘুমিয়েছে সে। নিজেকে কি মনে করলো কে জানে। আর কেউ ডাকলো না একবার। সে তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিচে নামলো। একটু সংকোচ নিয়ে এই ড্রয়িং রুমে যেতে দেখে সবাই যার যার কাজে ব্যস্ত। তবে মেয়েরা কেউই আজ ইউনিভার্সিটিতে যায়নি, অথচ আজ ইসির যাওয়ার কথা ছিল। দিগন্ত ভাইকেও তো তখন হাসপাতালের জন্য বের হতে দেখা যায়। সে সবার মাঝে যেতেই দাদি জিজ্ঞাসা করে, উঠেছ নাচবো? এখন ভালো লাগছে? প্রাণেশা ধরে নেয় কাল শরীর খারাপ লাগছে বলে দাদি এই প্রশ্ন করছে। সে মাথা নাড়িয়ে সায় জানায়। দিগন্তের মা বলে, তোমার এত জ্বর উঠলো কাল, আমাদের একবারও জানালে না কেন? তোমার শাশুড়ি সব, তাই না? এতদিনও আমাদের আপন করতে পারলেন না? চাচির কথা শুনে প্রাণেশা খানিকটা অবাক হলো। সবাই জানলো কিভাবে যে তার জ্বর হয়েছিল? তবে বেশি কিছু না ভেবে হেসে ইশারায় বোঝালো, তেমন কিছু না চাচি, সামান্য জ্বর ছিল। এখন দেখছেনই তো ভালো আছি। আর তাছাড়া এত রাতে আপনাদের ঘুম ভাঙাতে চাইনি। ওর ইশারাটা সবাই মোটামুটি বুঝলো। তারপর প্রাণেশা আবার ইশারায় বোঝানোর চেষ্টা করলো, আপনারা কেউ কি রাতে আমার রুমে এসেছিলেন? বাড়ির সবাই এখনো প্রাণেশার সব রকম সাইন ল্যাঙ্গুয়েজ ধরতে পারে না, বিশেষ করে প্রসঙ্গের বাইরে কোনো কথা হলে। তাই হঠাৎ রাতে কেউ রুমে গিয়েছিল কিনা প্রশ্নটাও ওরা বুঝতে পারেনি। প্রাণেশা ওরা বুঝতে পারেনি দেখে পাশে ইশিকে ওর হাতে থাকা ফোনটা একটু দিতে বলে। ফোনে টাইপ করে লিখে দেখালো, গত রাতে যখন আমার জ্বর এসেছিল তখন কি আপনাদের কেউ আমার কাছে এসেছিলেন? ইসি দিতে অয়ন্তী চাচি আর দাদি সবাই ওর লেখাটা দেখে অবাক হয়। প্রাণেশা জানেই না রাতে তার সঙ্গে কে ছিল, অথচ তারা সবাই ভেবেছিল অন্তিকার তার দাম্পত্য জীবন শুরু হয়েছে, কারণ আজ সকালে তারা অন্তিককে প্রাণেশার রুমে দেখেছে। যতটুকু বুঝেছে অন্তিক সারা রাত ওর সাথেই ছিল। তাছাড়া অন্তিকের গায়ে তারা দাম্পত্যের চিহ্ন স্পষ্ট লক্ষ্য করেছে। প্রাণেশার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল বলে তারা বন্ধ দরজার ভেতর মেয়েটার কোনো বিপদ হলো না তো ভেবে ভয় পেয়ে যায়, কারণ এ বাড়িতে এসেছে অব্দি প্রাণেশা একদিনের জন্য দেরি করে ঘুম থেকে ওঠেনি। আবার কালী বলেছিল তার শরীর খারাপ লাগছে। তাছাড়া যে কোনো সময় সমস্যায় চাইলেই কাউকে ডাকতে পারবে না, তাই ভয় পেয়ে সবাই আসে। কোনো সমস্যা হলো না তো তা দেখতে। বেশ কিছুক্ষণ নক করার পর ঘুম জড়ানো চোখে অন্তিক দরজা খুলেছিল। তার গায়ে শুধু একটা সাদা ট্র্যাক প্যান্ট ছিল, তাও ফিতাটা ঠিকমতো বাঁধা নয়। গলা ও বুকে স্পষ্ট নখের আঁচড় ছিল। তাছাড়া দাদি নাকি ভেতরে দেখেছে প্রাণেশার গায়ে বুক অব্দি কাঁথা জড়ানো, আর গলায় খালি অংশে কাপড় ছিল না। ওটা দেখে তিনি অন্তিককে প্রাণেশার খোঁজ নিতে এসেছিলেন, আমরা এখন আসছি এই বলে বাকিদের নিয়ে ওখান থেকে চলে আসেন। নাতনিরা এইভাবে চলে আসলো কেন জানতে চাইলে রসিকতা করে ব্যাপারটা বলেন। তো তারা এরপর আর কি বা ভাববে, কিন্তু এখন মেয়েটা ওদের জিজ্ঞাসা করছে রাতে তারা কেউ ছিল কিনা ওর সাথে। অয়ন্তী কনফিউজড হয়ে জানতে চায়, ভাবি তুমি জানো না কাল রাতে তোমার সাথে কে ছিল? প্রাণেশা অবুঝ দৃষ্টিতে মাথা নাড়ায় আর লিখে দেখায়, না, আমার আসলে মনে নেই তেমন কিছু। আর সকালে দেখলাম অন্য কাপড়ে আছি, তাই তোমাদের জিজ্ঞেস করছি। ওটা দেখে সবাই একে অপরের দিকে তাকায়। হিসাব মিলছে না। বুঝতে চাইলে হয়তো মিলছে। অন্তিকাল প্রাণেশা অজ্ঞান থাকায় অবস্থায় হয়তো ওর অনুমতি ছাড়াই কিছুটা কাছাকাছি এসেছিল, আর প্রাণেশা জ্বরের ঘরে থাকায় বুঝতে পারেনি, কিংবা তখন কিছুটা বুঝতে পারলেও এখন মনে করতে পারছে না। ওদের হেলে তুলে থাকা একটা সম্পর্কের এই কাজটা অন্তিক মোটেও ঠিক করেনি।
কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে নাক না গলানোই বেস্ট। এমন ভেবেই ওরা অন্তিকের দোষটা নজরআন্দাজ করে গেল। এর মধ্যে প্রাণেশা আবার লিখে দেখায়, তুমি ছিলে কি অয়ন্তী আপু? তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে গা মুছে দেওয়ার দরকার ছিল না। এরকম হুটহাট জ্বর আমার এমনিতেই কমে যায়। দিগন্তের মা ওখান থেকে চলে যায়। তারা দাদি নাতনিরা থাকুক। কি একটা পরিস্থিতি শাশুড়ি আর বাচ্চাদের সামনে। তখন এখানে থাকার দরকার নেই। অয়ন্তী কি বলবে খুঁজে পায় না, বোকার মতো শুধু একবার হেসে মাথা নাড়ায়। দাদি কি যেন ভেবে প্রাণেশাকে কাছে এসে বসতে বলে, হাতের ইশারায় ডাকে। প্রাণেশা বসে। শোনো না বউ, তোর স্বামী মাত্র বাড়ি থেকে বের হয়েছে, ব্যবসার কাজে দেশের বাইরে গিয়েছে সে। কাল পরশু চলে আসবে। সে দেশে ফিরলে তোর প্রথম কাজ হবে বউ সেজে তার জন্য অপেক্ষা করা। অনেক দিন তো কাটলো এভাবে হেলে দুলে। না আমার বুঝদার নাতিটা কিছু বলছে, আর না তুই সেভাবে চেষ্টা করছিস স্বামীর মন পেতে। এমন হলে তো চলবে না, নিজ থেকে এক পা আগে বাড়াতে হবে, না হলে স্বামীর সংসার আর করা হবে না তোর। কারণ ছেলেদের মন একবার বাইরে গেলে সহজে তার ঘরে ফেরানো যায় না। যদিও আমার দাদুভাই এমন নয়, কিন্তু বউয়ের আদর না পেলে যে কোনো পুরুষেই মন বাইরে যাবে। তাই তোকে তোর স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হবে, বুঝেছিস? প্রাণেশা মাথা নিচু করে দাদির সব কথা শোনে, কিন্তু কোনো উত্তর করে না। কারণ কি বলবে সে, যে তার স্বামী মন ইতোমধ্যে বাইরে চলে গিয়েছে। অন্তিকের আলমারিতে মেয়েলি পোশাক দেখেছে সে, সাথে তাদের ডিভোর্স পেপার। এখন আর কোনো কিছু করা সম্ভব নয়। কিন্তু দাদির যুক্তির সাথে সে একমত হতে পারল না। একজনের সাথে বিবাহ বন্ধনে থাকা অবস্থায় অন্য কোথাও মন কিভাবে দেয় মানুষ, হোক সেটা ছেলে কিংবা মেয়ে। ছি! দরকার পড়লে তার সাইন নিয়ে ডিভোর্স পেপারে, তারপর যা করার করত। কিন্তু উকিল সাহেব তার আগেই নিজের চরিত্র বিকিয়ে দিয়েছে। আর যাই হোক, সে কোনো চরিত্রহীনের মন পেতে ভালো মেয়ে হয়ে বউ সাজতে পারবে না। প্রাণেশার মনে হতো এসব অসভ্যতামি অন্তিক শুধু তার সাথেই করে, কিন্তু কাল সে নিশ্চিত হয়েছে অন্তিক এসব শুধু তার সাথেই করে না, বরং বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে সে অন্য কোনো কারো সাথে। কে জানি এটা তোষা আপু ছিল নাকি অন্য কেউ। তোষা আপুকে যতটুকু দেখেছে সে যথেষ্ট ভদ্র মেয়ে। উল্টে তাকে বুঝিয়েছে মন দিয়ে সংসার করতে, তাহলে অন্য কোনো মেয়ে হবে হয়তো। প্রাণেশার মন ভীষণ কষ্ট হয়, আবার মস্তিষ্ক ধিক্কার দেয় অন্তিককে। এক মনে কতজনকে যে জায়গা দেয়। ছি! দাদি আবার জিজ্ঞাসা করে, কি হলো, কিছু বুঝতে পারছিস কি বলছি? এবার থেকে আর আগের মতো চলবে না কোনো কিছু। স্বামীর দিকে মন দে। আর আজকে বড় বৌমা আসলে তাকে আমি বলবো যেন তোর সব কিছু অন্তিক দাদু ভাইয়ের রুমে শিফট করা হয়। তুই সব গুছিয়ে রাখবি। শাইনা বেগম এবার বলছেন, কারণ তিনি নাতির হাবভাব কিছুটা আন্দাজ করতে পারছেন। যতই ওপরে ওপরে বৃতৃষ্ণা দেখা, পুরুষ মানুষ ঘরে বউ রেখে নিজেকে ধরে রাখবে অসম্ভব ব্যাপার। প্রাণেশা দাদি যা বলেছে সেসব কালকের আগেই বললেও মেনে নিত, কিন্তু অন্তিকের চরিত্রের নমুনা নিজেও চোখে দেখার পর দাদির কথাগুলো তার শুনতে ইচ্ছে করছে না। দাদি শুধু নিজের নাতনির কথা ভাবছে, তাকে স্বামীর মন জয় করতে বলছে। নিজের নাতনিকে যদি এসব বোঝাতো তাহলে আজ বিষয়টা অন্যরকম হতে পারত। তবে স্বভাবতই সে বড়দের ওপর কথা বলতে পারল না। প্রাণেশা কিছু খেয়ে নিয়ে চাচিকে এসে সাহায্য করছে, তবে সে আপাতত খুব দ্বিধায় আছে কি করা উচিত তার। মামা মামির কাছে ফিরে যাবে, দাদি যা বলেছে তা তার পক্ষে করা সম্ভব না। যদি কারণ জানতে চায় তাহলে তাও জানাতে পারবে না। তাদের বাড়ির ছেলের চরিত্র নিয়ে তাদের কাছে বিচার দেবে সে, বিশ্বাস করবে তাকে। কিন্তু অন্তিককে মেনে না নিয়ে এই বাড়িতে পড়ে থাকা অসম্ভব। সে ডিভোর্সের পর উকিল সাহেব যতই দয়া দেখিয়ে তার দায়িত্ব নিতে চাক না কেন, তাও সম্ভব না। কারণ একবার এই সম্পর্ক থেকে বের হয়ে গেলে সেখান থেকে ফয়দা সে কখনোই তুলতে পারবে না। কিন্তু তাহলে সে যাবে কোথায়? মামা মামির কাছে গেলে তারা যদি তাকে ফিরিয়ে দেয়, এসব ভেবে প্রাণেশার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। কেন তার একটা নিজের বাড়ি হলো না? যদি তার মা বাবার একটা সুস্থ সংসার হতো তাহলে তাকে এমন অসহায়ের মতো থাকার জায়গা খুঁজে বেড়াতে হতো না। মায়ের নিজেরও একটা সংসার হলো না, আর না হলো তার। প্রাণেশা বাবা বাড়ি কখনো না গেলেও সে জানে তাদের সম্পর্কে সবকিছু। মায়ের ডায়েরিতে দেখেছে সে, যেটা প্রাণেশার মা প্রাণেশার জন্য লিখে রেখেছিলেন। মেয়েকে সামনাসামনি বলতে না পারলে তবে ডায়েরিটা হলেও
যদি কাজে আসে, কিন্তু সেটা এভাবে মৃত্যুর পর কাজে আসবে হয়তো বুঝতে পারেনি। সে যাই হোক, যে বাড়িতে তার মায়ের ঠাঁই হয়নি সে বাড়িতে সে কখনোই আশ্রয় নিতে যাবে না। প্রাণেশা যদি বাকিদের মতো অক্ষম না হতো তাহলে সে নিজেই কোনো কাজ করে নিজের ব্যবস্থা করে নিত, কিন্তু এখন সে কাউকে কিছু বোঝাতে গেলেও মানুষ ধাঁধায় পড়ে যায়, আবার কাজ দেবে কি? আর তার এমন কোনো যোগ্যতাও নেই যে কাজ পাবে। সকলে কলেজে পড়ে সে, সবে কলেজে পড়ে সে। আচ্ছা, শুধু লেখাপড়ায় কি সব, অন্য কিছু করা যায় না? তার কি অন্য কোনো গুণ নেই? এই কথা মাথায় আসতেই প্রাণেশার মুখে হাসি ফোটে। আঁকাআঁকি দিয়ে নিশ্চয়ই কিছু করা যাবে, কিন্তু এতেও কারো সাহায্য লাগবে। সে আঁকাআঁকি কাজে লাগিয়ে কিভাবে নিজেকে স্বাবলম্বী করা যাবে তা জানে না, কোনো আইডিয়া নেই এই ব্যাপারে। কার সাহায্য নেবে ভাবতে ভাবতে তার কলেজের বান্ধবী মেহার কথা মাথায় আসে। সে তাড়াতাড়ি ফোন বের করে টেক্সট করে মেহাকে আঁকাআঁকি কাজে লাগিয়ে কোনোভাবে স্বাবলম্বী হওয়া যাবে কিনা বা এই সম্পর্কে কিছু বলতে পারবে কিনা জানতে চায়। মেহাও রিপ্লাই করে সাথে সাথে, কিন্তু নেগেটিভ উত্তর এসেছে। প্রাণেশা হতাশ হয়, তবে এক মুহূর্ত কিছু একটা ভেবে অন্য একটা নাম্বারে টেক্সট পাঠায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি প্রাণেশা, চিনতে পেরেছেন কি? প্রাণেশা টেক্সটটা পাঠিয়ে দ্বিধান্বিত মনে রুমে যায়। মেসেজটা তো পাঠিয়ে দিল সে, কিন্তু আদৌ কি কোনো কাজের কাজ হবে নাকি আরও বিগড়ে যাবে সব, তা সে জানে না। তবে এসব চিন্তা করতে করতে ওপাশ থেকে রিপ্লাই আসে। ওয়ালাইকুম আসসালাম। চিনব না কেন, তোমার নাম্বারটা সেভ করাই ছিল। ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ। মেসেজটার পর প্রাণেশা আর কি লেখে, কি শুরু করবে কিছু বুঝতে পারছে না। তার খুব সংকোচ লাগছে, কিন্তু অপর পাশের ব্যক্তি তাকে যে কোনো প্রয়োজনে মনে কোনো দ্বিধা না রেখে বড় ভাই ভেবে যোগাযোগ করতে বলেছিল। তবু এখন তার খুব অস্বস্তি হচ্ছে। তবে প্রাণেশার বিষয়টা হয়তো সেজন বুঝতে পেরেছে, তাই নিজ থেকেই জানতে চাইল। কোনো প্রয়োজন আছে কি প্রাণিশা? আমার কোনো হেল্প লাগলে বলো, আমি শুনছি। প্রাণেশা তার আশ্বস্ত বাণী পেয়ে কোনোভাবে জানায়। ভাইয়া, বলছিলাম, আপনি তো জানেন আমার আঁকাআঁকি করা হয়, কত ভালো আঁকি জানি না, তবে খারাপ না। আমি আমার পেন্টিংগুলো নিয়ে কি কোনোভাবে নিজের জন্য কিছু করতে পারবো? আমি আসলে বুঝতে পারছি না, আমার এই ব্যাপারে একেবারেই কোনো আইডিয়া নেই। তবে আমি আমার এই ছোটখাটো গুণটা দিয়ে কিছু একটা করতে চাইছি। আমি কি বোঝাতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি এই ব্যাপারে একটু তথ্য দিয়ে হেল্প করতেন আমি খুব কৃতজ্ঞ থাকতাম। ওপাশের ব্যক্তি হয়তো হঠাৎ প্রাণেশার নিজের জন্য কিছু করতে চাওয়ার কারণ বোঝার চেষ্টা করছে। একটু সময় নিয়ে সে রিপ্লাই করলো। অবশ্যই সাহায্য করতে পারি, কিন্তু তোমার তো ভাইয়াকে বিস্তারিত জানাতে হবে। হঠাৎ এই চিন্তা মাথায় আনার কারণ? আমার বন্ধু কি তোমাকে বসে বসে খাও এমন কিছু বলে খোটা দিয়েছে নাকি? না না, তেমন কিছু না। আমি আসলে ভাবছিলাম সবার নিজের জন্য কিছু করা উচিত, তাই। এভাবে বললে তো হবে না, আমাকে জানতে হবে কি কারণে এমন চিন্তা ভাবনা। বোন বলেছি তোমাকে, তোমাকে কি বললো আমাকে জানতে হবে না? সত্যি তেমন কিছু না ভাইয়া। বলছো না কেন তাহলে? প্রাণেশার মনে হলো ইরফান কথাটা খুব গম্ভীরভাবে বলেছে। সে নিজেও সামলে রিপ্লাই করে, ওনার আলমারিতে ডিভোর্স পেপার দেখেছি কাল। ইরফান হয়তো অবাক হয়, কিন্তু কয়েক মুহূর্ত পর রিপ্লাই করে, তুমি নিশ্চিত ওটা তোমাদেরই? অন্তিক ডিভোর্স লয়ার না হলেও কেসের নানান কারণে কিন্তু ক্লায়েন্টের ডিভোর্সের বিষয় নিয়ে কাজ করতে হয়, ওসবও হতে পারে। আমি ওখানে আমাদের নাম দেখেছি। অন্তিক তো শুরুতে একটু দ্বিমত করতো, যতটুকু জানি। তখনের হবে হয়তো ওটা, এখন তোমাকে যথেষ্ট চাইছে। অভিনয় সব। আপনার বন্ধু যে কত অভিনয় করতে পারে তা আপনি আন্দাজও করতে পারবেন না। আচ্ছা, হয়তো। তবে তুমি আপাতত রাগের মাথায় আছো তাই ভুল বুঝছো। একটু ঠান্ডা মাথায় ভাবো। অন্তিক এখন বিয়েটা খুব চাই, নিজে ভেবে দেখো তোমাকে খুব ভালোবাসে। আমি ওনার সম্পর্কে আর কিছু ভাবতে চাইছি না। ডিভোর্স পেপার দিয়ে যখন সাইন করে দিতে বলবে আমি তখনই করে দেব। উনি নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করে নিক, তারপর এটাই চাই। অবশ্যই এক্ষুনি হয়তো ঠিক করা আছে মেয়ে। বলতে চাচ্ছ অন্তিক কাউকে পছন্দ করে? হ্যাঁ। কেন মনে হলো? আমি জানি, বুঝতে পারি। কোনো কারণ তো থাকবে এমনটা হওয়ার। প্রাণেশা আর কিছু বলে না। সে বেশ বুঝতে পারছে ইরফান ভাইয়ের কাছে কোনো সাহায্য সে পাচ্ছে না। বন্ধুর চেয়ে নিশ্চয়ই তাকে প্রায়োরিটি দেবে না। ইরফান প্রাণেশার কোনো জবাব না পেয়ে নিজেই অবাক হলো, আবার বলে,
আচ্ছা, তোমাকে বলতে হবে না কিছু, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। কিন্তু এসব যে আমাকে বললে, কাল তোমার স্বামীর রিয়াকশন কি হয় তা দেখো, বুঝে যাবে সে তোমাকে চাই নাকি অন্য কাউকে ভালোবাসে। মানে আপনি সব কথা ওনাকে জানিয়ে দিবেন? আমার জানতে হবে না তোমার স্বামী আমার উপর নজরদারি রাখে? ওই যে ফোনে টেক্সটে কথা বলেছি, সব শ্বশুর করে তার কাছে যাচ্ছে। কি? আপনি আমাকে আগে জানাননি কেন? আরে কিছু হবে না, চিল। বেশি কিছু করলে আয় শান্ডিকে গিয়ে বলবে, জাস্ট বাকিটা উনি দেখে নেবেন। প্রাণেশা আর কিছু রিপ্লাই করে না। তার মাথা হ্যাং লাগছে। লোকটা যদি সত্যি সত্যি সব শুনে নেয় তাহলে সেটা মোটেও ঠিক হবে না। আর এটাও জেনে যাবে যে সে তার অনুপস্থিতিতে আলমারিতে হাত দিয়েছে। উফ, কি যে হবে। অয়ন্তী বিকালে ফ্রেন্ডদের সাথে বাইরে এসেছে। ইউনিভার্সিটির গ্রুপ প্রজেক্ট নিয়ে কিছু ডিসকাশন সহ নিজেরাও সময় কাটাচ্ছে। একটা রেস্টুরেন্টে আছে তারা এখন, 2জন ছেলে আর 3জন মেয়ে। তারা রেস্টুরেন্টে খাবার খেতে খেতে তারা গল্পগুজব করে, একে অপরের ওপর হেসে কড়াকড়ি খাচ্ছে। মূলত ওদের 3 মেয়েদের মধ্যে এক বান্ধবী তাদের ইউনিভার্সিটির স্ট্রিক্ট একজন স্যারকে মিমিক্রি করছে, তাই দেখে ওরা হাসছে। মাহাদও তার কয়েকজন বন্ধুর সাথে দেখা করতে রেস্টুরেন্টে এসেছে। বসে তারা খাবার অর্ডার করে। রেহানেরও তাহলে উইকেট পড়লো, বাকি আছি শুধু আমি আর মাহাত। তোদের এসব দেখতে দেখতে আমরা না জানি কোন দিন ডিপ্রেশনে পড়ে একেবারে আউট হয়ে যাই। তো করে নে বিয়ে, তোর তো শাসাতো প্রেমিক আসে বাড়িতে, বিয়ে করে শাসাতো বউ করে নে, কাহিনী খতম। খতম না শালা, শুরু হবে। চাষি যদি জানে তোর মেয়ের বিয়ের প্রস্তাবগুলো পড়ালেখার অজুহাত দেখিয়ে ভাগিয়ে নিজেই লাইন ক্লিয়ার করেছি, তাহলে বাড়িতে কুরুক্ষেত্র হয়ে যাবে। ভালো জব তো করিস, বউ ঠিক মতো পালতে পারবি, তাও এত কিসের আপত্তি? দূর, একটা না, অনেক রকম ঝামেলা। চাষির আমাদের পুরো গোষ্ঠী নিয়েই আপত্তি। কাজের লাভেই একটাই সমস্যা, যখন প্রেমিকা কাছে পাওয়া গেলেও বিয়ের সময় পরিবারকে মানাতে জান প্রাণ বেরিয়ে যায়। মাহাত সহ তার আরো 2 বন্ধু কথা বলছিল। এর মধ্যে কিছু ছেলে মেয়ের অতিরিক্ত হাসাহাসির আওয়াজ কানে আসে তাদের, তবে বিশেষ পাত্তা দেয় না মাহাদের বন্ধুরা। কিন্তু সে না দিয়ে পারছে না, কারণ এই হাসাহাসির আওয়াজগুলোর একটি তার কানে খুব পরিচিত ঠেকল। মাহাত ঘাড় ঘুরিয়ে দেখে তারা বসে আছে শুরুর দিকে, আর রেস্টুরেন্টের একদম শেষ মাথায় অয়ন্তীকে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে মেয়ের সাথে বসে হাসাহাসি করতে। মাহাত তীক্ষ্ণ চোখে তাকায়। পাশের ছেলেটা হাসতে হাসতে একদম গড়াগড়ি খেয়ে পড়তে চাইছে অয়ন্তীর গায়ে। ওদের বন্ধুত্ব কেমন তা সে জানে না, কিন্তু ব্যাপারটা দেখে মাহাদের চোয়াল শক্ত হয়ে গেল। এত রাগ ওঠার কারণ সে নিজেও বুঝতে পারছে না। কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে, বন্ধুদের কথায় মনোযোগ দিতে চেষ্টা করে, কিন্তু পারছে না। কান চোখ দুটোই বারবার ওই টেবিলে যাচ্ছে। মাহাদের বিষয়টা ওর 2 বন্ধু খেয়াল করে। একজন বলে, কলেজ ভার্সিটির স্টুডেন্ট হবে হয়তো, আমারও আমাদের সময়ের কথা মনে পড়ছে, এভাবে কত মজা করতাম, এখন সবাই একসাথে হওয়াটাই টাপ। মাহাত তখনও কিছু বলে না। তার খুব বিরক্ত লাগছে চারপাশ। ওদের 2জনের কথাগুলো বোধ হয় তার কানে ঢোকেনি, শুধু অয়ন্তীর ওই হি হি শব্দ ছাড়া। তবে মোটেও সুমধুর লাগছে না তার কাছে, বরং বিরক্তিকর লাগছে। হেসে হেসে কোথাকার কোন ছেলে যে তার গায়ে ঢলে পড়েছে সে খবর নেই মেয়েটার। এর মধ্যে আবার ওই ছেলেসহ অয়ন্তীর হাসির আওয়াজ কানে এলে তারা চোয়াল শক্ত হয়। মাহাদের 2 বন্ধু ওকেই দেখছিল। ওরা তো ভেবেছিল কিছু মিছুটাই ব্যাপার, কিন্তু এই ছেলে তো মনে হচ্ছে হাসির আওয়াজে বিরক্ত হচ্ছে। আরে সিল, ওদের এই সময় এখন, এই বয়সে হুলহাল্লা করবে না তো কবে করবে? এত বিরক্ত হওয়ার কিছু নেই, আমরা বরং উঠে যাই, তোর যখন ভালো লাগছে না। অন্তিকের মা মিসেস আয়েশা আমিন বোনের বাড়ি থেকে ফিরে এসেছেন। সময়টা তখন বিকেলবেলা। তিনি এসে ফ্রেশ হলেন। তারপর শাশুড়ি, স্বামী, দেবর সহ যা সবাই মিলে ড্রয়িং রুমে বসেছেন। মিসেস আয়েশা আমিনের বোনের স্বামীর খোঁজ খবর শেষে সায়না বেগম অন্তিকের রুমে প্রাণেশাকে শিফট করার বিষয়ে কথা তুলেন। সবাই এখানে আছে, আমি কিছু বলতে বলছিলাম অন্তিক দাদুভাই আর নাত বউকে সময় তো অনেক দিলাম, এবার একটা সিদ্ধান্তে আসা হোক। আমার মনে হয় অন্তিক দাদুভাই তার বউকে যথেষ্ট চায়, নাত বউকেও বুঝিয়েছি, আশা রাখছি সে বুঝেছে। কাল আসবে আমার দাদুভাই, আজ রাত থেকে নাত বউ তার রুমেই থাকুক, কাল এসে বউকে একেবারে নিজের রুমে পাক।
দেখবে সে নিজেও দ্বিমত করবে না, বরং খুশি হবে। তোমাদের আর আপত্তি থাকলে এই সিদ্ধান্ত জানাও। আপত্তি থাকবে না কেন মা? ওদের জীবনটা সহজ হলেই তো আমরা খুশি। ছেলেমেয়েরা সুখে থাকুক সব সময়, এটাই তো চাই। কিন্তু আগে ওদের বিয়ের ব্যাপারটা আত্মীয় স্বজন প্রতিবেশীদের জানালে ভালো হতো, তারপর না হয় নতুন করে শুরু করুক। হ্যাঁ মা, আমারও মনে হয় আগে বিয়েটা সামাজিক স্বীকৃতি দেয়, তারপর ওরা সংসার শুরু করুক, এটাই ভালো হবে। তোদের কথা আমি বুঝতে পারছি, সামাজিক স্বীকৃতিটা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিসেপশন আয়োজন করে সবাইকে জানালে ভালো হবে, এটা আমিও ভেবে রেখেছি। কিন্তু বললেই তো আর আয়োজনটা হয়ে যাচ্ছে না, একটু সময় অবশ্যই লাগবে। ততদিনে দাদু ভাই আর নাতবউ একসঙ্গেই থাকুক। মা, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই কিছু বুঝেই বলেছেন, কিন্তু আমার মনে হয় এবার প্রাণেশার মতামত নেওয়া দরকার। আর অন্তিক ও কোনো আপত্তি করবে না এটাও শিওর না আমরা কেউ। ছেলেটার মতিগতি কখন কোন দিকে যায় আমি কিছু বুঝতে পারছি না আজকাল। অত চিন্তার কিছু নাই, বউ কাছে পেলে তোমার ছেলের সব স্বভাব ফিরে আসবে, দেখিনিও। সে নিজে এতদিন কোনো কারণে দ্বিধায় ছিল হয়তো, এখন আমার মনে হয় সব ঠিকঠাক আছে। আমার দাদু ভাইকে আমি এতটুকু বুঝি, সে কোনো আপত্তি করবে না, দেখিনিও। মিসেস আয়েশা আমিন শাশুড়ির কথা শোনেন, তারপর একটু ভেবে বলেন, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই হোক, কিন্তু আপনার নাতির চাওয়া না চাওয়া দিয়ে তো সব কিছু হবে না। প্রাণেশার মতামত গুরুত্বপূর্ণ, ওকে একবার জিজ্ঞেস করা উচিত। বড়দের কথার মাঝে প্রাণেশার আসে সবার জন্য চা নিয়ে। সে তাদের আলোচনার বিষয়বস্তু জানে না, খেয়াল করেনি সেভাবে। প্রত্যেকে হাতে চায়ের কাপ ধরিয়ে চলে যেতে নিলে অন্তিকের বাবা মিস্টার মাহমুদ তাকে দাঁড়াতে বলেন। প্রাণেশা শ্বশুরের কথা শুনে দাঁড়ায়। মিস্টার মাহমুদ চায়ের কাপে এক চুমুক দিয়ে আস্তে ধীরেই বলে, শুনো মা, আমি ভাবছি সামনে একটা রিসেপশনের মাধ্যমে তোমার আর অন্তিকের বিয়ের সম্পর্ক সবাইকে জানাবো। তোমার কোনো আপত্তি থাকলে এতে নির্দ্বিধায় জানাও। প্রাণেশা শ্বশুরের কথা শুনে, তবে তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারে না, কারণ হঠাৎ এই ধরনের কথা সে আশা করেনি। প্রাণেশাকে কোনো কিছু না বুঝাতে দেখে মিস্টার মাহবুব আবার বলেন, তুমি হয়তো হঠাৎ রিসেপশনের বিষয়টা শুনে অবাক হচ্ছ, তবে অবাক হওয়ার কিছুই নেই। আমার মেয়ে কোনো কারণে মনে হচ্ছে আন্টিকে শুরুতে না মানতেও চাইলে এখন তোমাকে সহ বিষয়টা খুব চায়। তাই আমি যত তাড়াতাড়ি পারি সব কিছু ঠিকঠাক করে দিতে চাচ্ছিলাম তোমার মাঝে। কিন্তু আন্টিকে চাওয়া না চাওয়াটা যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে, তেমনটা ঠিক নয় ততটা। তাই এক্ষেত্রে তোমার মতামতটা আমাদের জানিয়ে একটু সহযোগিতা করো। প্রাণেশার স্পষ্ট উত্তর না, কিন্তু সে এভাবে মুখের ওপর বলে দিতে পারবে না, তার দ্বিধা হচ্ছে ভীষণ। আর না তো হ্যাঁ বলতে চায় সে, তাই সে কোনো কিছু বোঝায় না, দ্বিধান্বিত হয়ে একবার সবার দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। প্রাণেশার মৌনতা দেখে সবাই বুঝে নেয় ওর উত্তর না, কিন্তু ভয়ে বলতে পারছে না। তবে মিসেস আয়েশা আমিন বলেন, আচ্ছা, আমার মনে হয় ওকে একটু ভাবার সময় দেয়া উচিত। এভাবে বললেই তো আর সিদ্ধান্ত একটা জানিয়ে দেয়া যায় না, ওকে একটু ভাবার সময় দেয়া দরকার। ঠিক আছে, নাতবউ ভাবুক একটু, তবে রাতের মধ্যে নিজের সিদ্ধান্ত জানাবে, বুঝেছো? প্রাণেশা হালকা করে মাথা নাড়িয়ে সায় জানায়। মাহাত এসেছে মামা বাড়িতে, অবশ্য নতুন কিছু নয়। দেশে থাকলে এমন সময়ে অসময়ে নানান কারণে কিংবা বিনা কারণেও আসা হয় তার, কিন্তু সব সময় খোশ মেজাজে থাকা মাহাদ এবার তেমন একটা চিল মুডে নিয়ে আসেনি। সে এসে সবার আগে সোফায় বসে গা এলিয়ে, তার দুই মামিও তখন সোফাতেই বসেছিল। সে এসে বসতেই তার বড় মামি জিজ্ঞাসা করে, কি ব্যাপার মাহাদ, চেহারার এই অবস্থা কেন? কোনো কারণে কি বিরক্ত নাকি? তেমন কিছু না মামি, এমনিই ভালো লাগছে না। এমনি আবার ভালো লাগে না? কারণ তো অবশ্যই আছে। মামিদের বলতে কিসের দ্বিধা? বলে দেখো, সমস্যার সমাধান করে দিলেও দিতে পারি। মাহাত তার বড় মামির দিকে তাকায়। তার মামিরা বরাবরই তার সাথে খুব স্নেহসুলভ, তাকে মেহেরিনকে খুব ভালোবাসে। সে ছোটবেলা থেকেই খুব দুরন্ত আর চঞ্চল স্বভাবের, সবার সাথে খুব সহজেই মিশে যায়, কিন্তু অনেকের সাথে নানান ঝামেলায়ও জড়িয়ে যায় তার দুরন্তপনার কারণে।
তখন মায়ের বাবার কত শত মার বকুনি থেকে বাঁচিয়েছে এই দুই মানবী, বিশেষ করে বড় মামি। উনি নিজের সন্তান সহ যা আর ননদের সন্তানদেরও ছোট থেকে যেমন শাসনে রেখেছেন, তেমন সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সবচেয়ে বেশি আদর আহ্লাদে রেখেছেন। আর এখনো কত বন্ধুসুলভ ভাবে বলছে সমস্যার সমাধান করে দেবে। মামি যদি জানতে পারে ইদানিং তার মেয়েকে নিয়েই মাহাদের মনে আজে বাজে চিন্তা ভাবনা আসছে, মেহেরিন, ইসি আর দিথির মতো বোনের চোখে দেখতে পারছে না কোনোভাবেই, তাহলে মামি কেমন রিয়াকশন দেবে? তাকে কি মেয়ে জামা হিসেবে মেনে নেবে, নাকি মামি তাকে ভুল বুঝবে তার মেয়েকে অন্য নজরে দেখছে জেনে? মাহাত নিজের ভাবনায় নিজেই আশ্চর্য হয়। সে নিজেকে মাত্রই অয়ন্তীর পাশে ভাবলো, নিজেকে অয়ন্তীর স্বামী হিসেবে কল্পনা করলো। সিরিয়াসলি ভাবতে সে চোখ মুখ কুঁচকে নেয়। অধপতন হচ্ছে তার, ভীষণ রকম চারিত্রিক অধপতন হচ্ছে। এতদিন অয়ন্তিককে নিয়ে নানান চিন্তা ভাবনা মনে এলেও নিজেকে ওর স্বামী কিংবা ওকে নিজের বউ রূপে ভাবেনি কখনো। আর মাত্র সেই ভাবনাটাও পূর্ণ হলো। চোখ মুখ কুচকে 2 হাত দিয়ে মুখটা ডলে নিয়ে সে নিজেকে সামলায়। কি হলো, চুপ যে? বলে ফেলো সমস্যা, সমাধান করে দেব। উস্কে দিও না তো মামি, কখন না জানি বলে ফেলি, তারপর আর চাকরি থাকবে না। দুই মামি হাসে তার কথা শুনে। মাহাত ভাই প্রেমে পড়েছে মা, এটাই তার সমস্যা। মাহাত হঠাৎ অয়ন্তীর গলা শুনে ঘাড় ফিরিয়ে তাকায়। কি সম্মোহনী আর প্রেমিক চাহনি তার! অয়ন্তী কি বুঝলো? আজ একটা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, প্রেমে পড়লেই মানুষের মধ্যে এমন পরিবর্তন আসে। মাহাত ভাইয়েরও সেম সমস্যা দেখো। বোঝেনি অয়ন্তী মাহাদের সেই চাহনির অর্থ বোঝেনি। মাহাদ আবার মাথায় এলিয়ে দেয় সোফায়। অয়ন্তী ততক্ষণে মাহাদের বারবার সামনের সোফায় এসে বসেছে। আয়েশা আমিন তার মিসেস তাবিয়াও উঠে গিয়েছেন সেখান থেকে। মাহাদ সোফায় যেভাবে বসেছিল সেভাবেই অয়ন্তীর দিকে কয়েক পল তাকিয়ে বলে, খুব বড় হয়ে গেছিস তাই না? প্রেমে পড়াও বুঝিস এখন? বারে, তুমি প্রেমে পড়তে পারো আর আমি তা বুঝতে পারলেও দোষ? পারিস বলছিস? অবশ্যই পারি, দেখোনি 2 মিনিটে তোমার সমস্যাটা ধরে ফেললাম। মাহাদুর কথা শুনে কপাল কুচকায়। খুব বুঝতে পারে মহারানী, অথচ কার প্রেমে পড়েছে তাই বুঝতে পারল না। সে বিড়বিড়িয়ে বলে, কচু পারিস। কিছু বললে? বলিনি। আজ রেস্টুরেন্টে যাদের সাথে গিয়েছিলি ওরা কারা? অয়ন্তী ফোন বের করছিল। মাহাদের কথা শুনে তার দিকে তাকায়। তুমি দেখেছো? দেখেছি বলেই জানতে চাইছি। ওরা আমার ফ্রেন্ড, ইউনিভার্সিটির ফ্রেন্ড। অবশ্য ওখানে 3 জন আমার কলেজ লাইফ থেকে ফ্রেন্ড, বাট বাকিরা ইউনিভার্সিটির ফ্রেন্ড। তুমিও ওখানে ছিলে নাকি? আজ দেখিনি তো। বন্ধুদের সাথে গায়ের উপর ঢলে পড়ে সারাক্ষণ হাসাহাসি করতে থাকলে বাকিদের চোখে পড়বে কিভাবে? হোয়াট? কিসব বলছো? গায়ের উপর ঢলে পড়ে মানে? মাহাদ কিছু বলে না, ওর দিকে তাকিয়ে থাকে গম্ভীর দৃষ্টিতে। অয়ন্তী ওর চেহারা দেখে অবাক বলে, আমি কারো গায়ের উপর ঢলে পড়ে হাসিনি। তুই পড়েছিস বলেছি? পাশের ওই ছেলেটা কে ছিল? খুব ঘনিষ্ঠ বন্ধু তাই না? অয়ন্তী কি বলবে খুঁজে পায় না। সে মোটেও তেমন মেয়ে নয় যে ছেলে বন্ধুদের গায়ে পড়ে হাসবে। তার ভীষণ খারাপ লাগছে। ভাইদের কাছ থেকে এমন ধরনের শাসন পেতে হবে তা সে কখনো ভাবেনি। নিজেকে ধিক্কার দেয়। তার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। নিজেকে সামলে সে বলল, মাহাত ভাই, আমি ওভাবে খেয়াল করিনি, সত্যি বলছি। না হলে কখনো লিমিট ক্রস করতাম না, বুঝতে পারিনি। অয়ন্তীর চোখের পানি গড়িয়ে পড়বে ভাব। তখন মাহাত তা দেখে বলে, কাঁদছিস কেন? আমি তোকে বকেছি, গালি দিয়েছি? সামনের বার থেকে আর হবে না, নিজেকে সংযত করব। মাহাত বুঝতে পারে অয়ন্তী সম্পূর্ণ ব্যাপারটা অন্য দিক থেকে ভেবে নিয়েছে। অথচ সত্যি বলতে তার হিংসা হচ্ছিল বলে যতটা না ঘটেছে ঘটনা ততটা বাড়িয়ে বলেছে। তবে সে অয়ন্তীকে আর কিছু বলল না তা নিয়ে। যেভাবে হোক ছেলেদের থেকে দূরে থাকলেই হলো। ইরফান এই মুহূর্তে বসে আছে তোষাদের বাড়িতে। তোষার বাবা মা কিংবা পরিবারের কেউ এখনো জানে না যে কিছু মাস আগে তাদের মেয়ে মৃত্যু পথযাত্রী হয়েছিল ইরফানের কারণে। তারা ইরফানকে এখনো সেই আগের মতো স্নেহ করে। পিকনিকের পর পুরো একটা দিন কেটে গিয়েছে। ইরফান তোষাকে বেশ কয়েকবার ফোন করেছে, কিন্তু রেসপন্স বরাবরই শূন্য। ইরফান আরও আগেই যেভাবে হোক এই মেয়েকে দেশে আনতোই, না হয় সে যেত, কিন্তু সে
অন্তিকরা পিকনিকের প্ল্যান করেছে শুনে তা আর করেনি, কারণ ইরফান খুব ভালো করে জানে সবাই মিলে একটা পিকনিক প্ল্যান করেছে আর সেখানে অন্তিক তোষাকে আনবে না, এমন কখনোই হবে না। তাই সে অপেক্ষা করেছিল তোষার ব্যাপারে সবাই তাকে নিয়ে এত ভয় পায় কেন তা সে নিজেই বুঝতে পারে না। বাবা তাকে বারবার কোথায় আছে নেই সেসব ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, তিনি নিশ্চিত স্পাইও লাগিয়ে রেখেছে তার পেছনে। অন্তিক তো আরও এক কাঠি ওপরে, সেদিকে নাই যাক। কিন্তু এই যে সেদিন রিসোর্টের ছাদে দাঁড়িয়ে নিলয়কে ফোনে জিজ্ঞেস করেছিল অন্তিক তোষাকে আছে এখানে, এটা সত্যি কিনা, তখন সে তাকে নিশ্চয়তা দিয়ে জানায়নি, জানালে কি ক্ষতি হতো।